This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে দেখে নেব কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এক নজরে। ৩৭০ ধারা নিয়ে টানা ৪ দিন উত্তাল জম্মু কাশ্মীর বিধানসভা। আজ অধিবেশনের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ বিধায়কদের। শাসক দলের বিধায়কদের সঙ্গে হাতাহাতি বিরোধীদের, মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় বিরোধী বিধায়কদের। অষ্টম শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, গৃহশিক্ষকের বিরুদ্ধে দমদমের দক্ষিণ পাড়ায় ব্যাপক চাঞ্চল্য। বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি জানায় ছাত্রী। অভিযুক্ত গৃহশিক্ষককে বেধড়ক মার উত্তেজিত জনতার। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। কিশোরীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ বহুরূপীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে উত্তেজনা। সং সেজে বাড়ি বাড়ি ঘুরে টাকা তুলছিলেন বহুরূপী লালটু মাল। সেই সময় কিশোরীকে কটূক্তি করার অভিযোগ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে ফের বোমা উদ্ধার। বাজিতপুরে একটি বাড়ির বাইরে পড়েছিল বোমাগুলি। এলাকায় গিয়ে বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। খুনের চক্রান্তে বোমা রেখে যাওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি পরিবারের। বাবা সিদ্দিকী খুনে আরো দুজনকে গ্রেপ্তার মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। পুনে থেকে আরো পাকড়াও 2 সন্দেহভাজন। শুটারদের সঙ্গে যোগাযোগ ছিল এক অভিযুক্তর। ধৃত আরেকজন। বাড়ি থেকে উদ্ধার বাবা সিদ্দিকী খুনে ব্যবহৃত অস্ত্র, দাবি তদন্তকারীদের। আরো একবার টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখে নিলাম, আর এরপর নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। কারণ ঝাড়গ্রামের হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার হয় দেহ, পাশে সুইসাইডের নোট, কেটামাইন ইঞ্জেকশন এবং সিরিঞ্জ। মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ওই চিকিৎসক। সুইসাইড নোট ও স্ত্রীকে পাঠানো মেসেজ খতিয়ে দেখে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন তিনি। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় রহস্য কিন্তু আরো দানা বাঁধছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। দীপ্র ভট্টাচার্যের শরীরে ইনজেক্ট করা হয়েছিল কিছু একটা, যার জেরে তার মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে, এমনটাই মত চিকিৎসকদের। ঝাড়গ্রাম মেডিকেলের চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু। আরো বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় পরিবার। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, ঝাড়গ্রামের ডাক্তারের মৃত্যুতে আরো ঘনীভূত হচ্ছে রহস্য। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের শরীরে এমন কিছু ইনজেক্ট করা হয়েছিল, যার জেরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে ঝাড়গ্রাম মেডিকেলের এই চিকিৎসকের। আরো বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পরিবার এখনো পর্যন্ত। মৃত্যুর আগে শেষবার থ্রেট কালচারের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিলেন এই চিকিৎসক। ইনি সেই চিকিৎসক দীপ্র ভট্টাচার্য, বয়স 32। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট ছিলেন। ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সকালেই বাড়ি থেকে ঝাড়গ্রামের লজে ফেরেন। কর্মসূত্রে এখানেই থাকতেন তিনি। দুপুরে সেই লজ থেকেই ডাক্তারের দেহ উদ্ধার হয়। ঘটনাচক্রে তার কিছুক্ষণ আগেই হাসপাতালের ডাক্তারদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দীর্ঘ পোস্ট করেছিলেন দীপ্র। তাতে লিখেছিলেন, বছর দেড়েক আগেও তিনি আরজি করেছিলেন। আরজিকরের চিকিৎসক অধ্যাপকদের একাংশ থ্রেট কালচারে মদতদাতা। নিজেদের গদি বাঁচাতে তারা দুর্নীতিতেও মদত দিয়েছেন। এখানেই শেষ নয়। দীপ্র লিখেছিলেন, যদি আন্দোলনরত ডাক্তারদের ফেল করিয়ে দেওয়া হয় বা কেউ থ্রেট দেয়, তাহলে সেই ব্যক্তিকে তার আত্মা তাড়া করে বেড়াবে এবং ছিন্ন ভিন্ন করে দেবে। আরজিকর কাণ্ডের পর মেডিকেল কলেজগুলোয় চলা থ্রেট কালচার নিয়ে আন্দোলনেও অংশ নিয়েছিলেন দীপ্র। স্বাভাবিকভাবেই তার রহস্য মৃত্যুর পিছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। দীপ্র ভয়ের সংস্কৃতির শিকার বলে সরব হন ডাক্তাররা। থ্রেট সিন্ডিকেটের 3 মাসে আজকে তার দ্বিতীয় বলি আমরা আরেকজন চিকিৎসককে দেখলাম। থ্রেট সিন্ডিকেটের দ্বিতীয় শহীদ বলা যায়। এই আর কতগুলো প্রাণ গেলে তারপর অন্তত যে মুখ্যমন্ত্রী এবং প্রশাসন তারা থ্রেট সিন্ডিকেটের উপস্থিতির স্বীকার করবেন, ব্যবস্থা নেওয়া তো তারও পরে। তার ঘটনাটা সেটাও খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক। তবে এক্স্যাক্টলি কি ঘটেছে, কেন ঘটেছে, এর পেছনে আর কি কি কারণ আছে, সেগুলো একটু জানা প্রয়োজন আমার মনে হয়। এই থ্রেট কালচারের প্রতিবাদ করার জন্যই তাকে খুন করে দেওয়া হলো না তো। এবং আমরা চাইব যে নিরপেক্ষ তদন্ত হোক এবং কলকাতা হাইকোর্টের দেখরেখে কোনো একজন বিচারপতির সুপারভিশনে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি সিরিঞ্জ এবং একটি সুইসাইড নোট মিলেছে। মৃত্যুর আগে স্ত্রীকে বেশ কিছু মেসেজও পাঠিয়েছিলেন দীপ্র। সেখানেও আরজি করের ঘটনার উল্লেখ ছিল। তবে পুলিশের অনুমান
সম্পর্কে জটিলতার জেরে মানসিক অবসাদ থেকেই দীপ্র আত্মহত্যা করেছেন। উনি নিজের ওয়াইফকে অ্যারাউন্ড 12টা 6 বা 12টা 10-এর মধ্যে একটা ডিটেল হোয়াটসঅ্যাপ একটা পাঠিয়েছিলেন, যেখানে উনি নিজের পার্সোনাল, নিজের মেন্টাল, নিজের প্রফেশনাল আর ফ্যামিলি ইস্যুস নিয়ে অনেক কিছু লিখেছিলেন। আর ওটা ওনার ওয়াইফকে দেওয়ার পর ওনার ওয়াইফ স্বাভাবিক একটা টেনশন হয়েছে, উনি তারপরে ওনার বান্ধবীকে পাঠিয়েছে, বান্ধবী মোবাইল থেকে আমরা ওটা পেয়েছি, তো আমরা ওটাই তদন্ত এখন করছি। একই সুর শোনা গেছে ঝাড়গ্রাম মেডিকেলের সুপারের কথাতেও। আর বন্ধুদের কাছ থেকে শুনলাম যে উনি মানসিকভাবে একটু ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন, ওষুধ খেতেন। সেটা কোনো ফ্যামিলি বা পড়াশুনো বা কাজের চাপ নাকি সেটা বলতে পারবো না। দীপ্রর রুমমেট অবশ্য জানিয়েছেন তিনি কোনো অস্বাভাবিকতা দেখেননি। রিসেন্টলি ওরা দার্জিলিংও বেড়াতে গেছিল, মানে সেরকম ফ্যামিলি নিয়েই বেড়াতে গেছিল। আমি তো জানি না কোনো মানে ফ্যামিলির কোনো ডিপ্রেশন আছে কি না, কারণ আমি যেটুকু ওর সঙ্গে থেকেছি বা ওর সঙ্গে থেকেছি কোনো মানে মেডিসিন নেওয়া বা কোনো সাইকিয়াট্রিক মেডিসিন নেওয়া বা কোনো একটা বিহেভিয়ারাল কোনো সিমটম সেরকম কিছু দেখতাম। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আরজিকরের ঘটনা, থ্রেড কালচারের মতো ইস্যুই কি দীপ্রর মানসিক যন্ত্রণা বাড়িয়ে দিয়েছিল? হোয়াটসঅ্যাপ গ্রুপ পোস্ট বা স্ত্রীকে পাঠানো মেসেজের পর সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একদিকে ঝাড়গ্রামে চিকিৎসকের মৃত্যুতে যখন রহস্য ঘনাচ্ছে, তখন অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আরো একবার হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ওদের খিদে মিটবে না, আদালতে যাব। থ্রেড কালচার নিয়ে মামলা কাকে বলে দেখিয়ে দেবো, হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ওদের জীবনে কোনোদিন ওদের খিদে মিটবে না। কাজ করতে বলুন, কাজ করুক, কাজ করুক, খিদেও মিটবে না। থ্রেড কালচার কোন জায়গায় দেখিয়ে দিচ্ছি, কাল থেকে মামলার নামছি, দেখিয়ে দিচ্ছি। কাল থেকে দেখবো কোথায় যাচ্ছি, কাল থেকে ওই থ্রেড কালচার যে করে করে যত সব সাসপেন্ড করেছে, কাল থেকে যাচ্ছি, দেখবো। কথাটাই তো ইটসেলফ একটা থ্রেটের মতো দাঁড়ালো। মানে ওনার আবার একটু মানে পুনরায় চিন্তা করার প্রয়োজন আছে যে আরজিকর মেডিকেল কলেজে সত্যিই কি তাহলে কিছু ছিল না, কোনো থ্রেটের পরিবেশ ছিল না? তাহলে এই যে এত ছেলে মেয়ে এত কিছু বলছে সেগুলো কি মিথ্যে? এটার ভেতরে যদি উনি রাজনীতি দেখেন তাহলে আমার খুব কষ্ট হবে। রাজ্যের সবকটি মেডিকেল কলেজে পরীক্ষা চলাকালীন লাইভ স্ট্রিমিং এর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। প্রত্যেক দিন পরীক্ষার সিসিটিভি ফুটেজ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নির্দেশ। অনৈতিক উপায়ে পরীক্ষা দিলে কঠোর পদক্ষেপ। মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ স্পিকারের সাহায্য নিলে অভিযুক্ত সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করার নির্দেশ। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে পরীক্ষার টোকাটুকি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। মেডিকেল কলেজগুলির পরীক্ষা ব্যবস্থা পরিচালনায় 13টি এসওপিতে একাডেমিক কাউন্সিলরের নির্দেশ মেনে অভিযুক্তর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এবারের যে মিটিংটাও হয়েছে, এবারে যে এসওপিটাও বেরিয়েছে অ্যাবাউট দিস লাইভ স্ট্রিমিং, সেটাতেও হয়তো আমাদের বার্তা থেকেই হয়তো সেইভাবে এসছে। তো সেটা ওনারা যে মেনে নিয়েছেন এবং আরও আগে হয়তো এগুলোরই আরও প্রতিফলন হবে, সেই হিসেবে আমরা খুবই মানে খুশি এবং হয়তো আমাদের দিক থেকে এসছে বলে আমরা সেটাকে নৈতিক জয় হিসেবেই মানব। আমি ক্রিমিনালদের এগেনস্টে কোনো পদক্ষেপ নেব না, শুধু এসওপি বানিয়ে যাব, তাতেই কি সমাধান হয়ে যাবে? আমি অন্তত বিশ্বাস করি না। পরীক্ষা লাইভ স্ট্রিম, এতগুলো মেডিকেল কলেজে পরীক্ষা হবে, সেই লাইভ স্ট্রিমটা দেখবে কে? আবার যে দেখবে সেও যদি এরকম কোনো পার্ট লোক হয়, সে দেখছে, কেউ টুকছে, তাতে কি যায় আসে? লাইভ স্ট্রিমিং দিয়ে টুকে মানে খুব বেশি কি আটকানো যায়? আপনাকে মেন কথা হচ্ছে যে সিস্টেমে ভয়টা ধরাতে হবে। বিষয়টা এটারও তার যে অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না। তাহলে এটুকু আমরা মনে করতেই পারি যে প্রশাসন যখন মনে করেন যে লাইভ স্ট্রিমিং করা দরকার তখন তিনি করেন, আবার যখন মনে করেন যে লাইভ স্ট্রিমিং তাদের পক্ষে কোথাও অস্বস্তির কারণ তখন তারা সেটাকে বন্ধ করেন, এটুকু আমরা বুঝতে পারছি। নজর রাখবো পরের খবরের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরের দিনই বীরভূমে কোর কমিটির বৈঠকে ডাক দেওয়া হলো। 16ই নভেম্বর বীরভূমে বসবে কোর কমিটির বৈঠক। কোর কমিটির 6 সদস্য এবং অনুব্রত মণ্ডল থাকবেন বৈঠকে। গতকালই কোর কমিটির ওপর আস্থা প্রকাশ করেন অভিষেক। তারপর তড়িঘড়ি বৈঠকের ডাক বিকাশ রায় চৌধুরীর। কাজল এবং অনুব্রতের দ্বন্দ্বের চোরা স্রোত প্রকাশ্যে। একবারও নাম করেননি, কিন্তু কোর কমিটি থেকে গত 2 ভোটে সাফল্য। একের পর এক ইস্যুতে অনুব্রত মণ্ডলকে বিঁধলেন কাজল শেখ। কে থাকলো, কে গেল, কে এলো, এ দেখে লাভ নাই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। মুখ খুললেন, কার দিকে ইঙ্গিত করলেন অনুব্রত মণ্ডল? বৃহস্পতিবার বীরভূমের জেলা পরিষদ সভাধিপতির ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর
ফের জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার মঙ্গল কামনায় এদিন কঙ্কালীতলায় পুজো দেন কাজল শেখ। সঙ্গে ছিলেন নানুর বিধানসভার তৃণমূল নেতাকর্মীরা। সেখানেই ফের বীরভূমের কোর কমিটি প্রসঙ্গ। কোর কমিটি তৈরি করেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা আমার নেই। তাহলে কোর কমিটি নিয়ে কথা বলার সাহস দেখাচ্ছেন কে? ঠিক ধরেছেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে 7 জনের কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। লোকসভার আগে রদবদল করে কোর কমিটি হয় 6 সদস্যের। সম্প্রতি কেষ্ট মণ্ডলের পরামর্শ, তো আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখন তো কোর কমিটি ছিল। দিদিকেও জানাবো, অভিষেককেও জানাবো, কোর কমিটি একটু বাড়ানো উচিত। হ্যাঁ, বোলপুর ভিত্তিক হয়ে গেছে না, 11 থেকে 15 জন। প্রথম এখানকার কোর কমিটিকে বলবো কোর কমিটিটা বাড়াবার জন্য আমরা একসঙ্গে প্রস্তাব পাঠাবো। একই সঙ্গে প্রস্তাব পাঠানোর কথা অনুব্রত মণ্ডলের মুখে, কিন্তু সেই প্রস্তাবে কি সায় রয়েছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতির? উনি যেহেতু মন্তব্য করেছেন, উত্তরটা উনারই দেওয়া উচিত। সম্ভবত কোর কমিটি যদি বর্ধিত করেন বা ছোট করেন বা কোর কমিটি না রাখেন, সবটাই দলনেত্রীর উপর নির্ভর করছে। এখনো পর্যন্ত বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী নিজে আছেন। স্বভাবতই কোর কমিটি রাখবেন না পুরোটাই দলনেত্রীর উপর নির্ভর করছে। তাহলে কি বীরভূমের কোর কমিটির সংখ্যা বাড়ানোর প্রস্তাব নিয়ে শাসক দলের জেলা সভাপতির সঙ্গে জেলা পরিষদের সভাধিপতির সরাসরি সংঘাত? কারণ অনুব্রতহীন বীরভূমে যে পঞ্চায়েত ও লোকসভা ভোট হয়েছিল তার উদাহরণ টেনে কাজল শেখের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, দুটো ইলেকশনেই অভাবনীয় রেজাল্ট করেছি, কোনো কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। কাটাকাটি খুনোখুনি রাহাজানি ছাড়া মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। কে থাকলো, কে গেল, কে এলো, এ দেখে লাভ নাই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। কেউ বা নিজেকে যদি অনেক বড় কিছু ভাবছে, হয়তো ভুল ভাবছে। কাজলের বক্তব্য নিয়ে অনুব্রত মণ্ডলের কোনো প্রতিক্রিয়া মেলেনি, কিন্তু দলের অন্দরে আলোচনা চলছেই। অনুব্রত মণ্ডল হোক কিংবা কাজল শেখ, জেলায় শাসক দলের 2 নেতার ঠান্ডা লড়াই নিয়ে জলঘোলা কম হচ্ছে না। প্রকাশ্যে সমন্বয়ের কথা, একসঙ্গে চলার কথা বললেও বাস্তবটা কি সত্যিই তাই? নাকি বীরভূমে তৃণমূলের ঘরে দ্বন্দ্বের চোরাস্রোত ক্রমশ বাড়ছে? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।